শোধ নিস, তুই শোধ নিস, তাতেই হবে। ছাড়বি কেন? তুই শোধ নিস। তারপর অদম্য আক্রোশে খোকার দু কাঁধ ধরে সজোরে ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে, তুই কেন এসেছিলি? তুই কেন এসেছিলি হারামজাদা? তুই কেন এসেছিলি? গভীর রাত্রে দরজা খুলে সে বেরিয়ে চলে যায়। প্যাসেজের আলো নিভিয়ে অন্ধকারে এ বারান্দা ও বারান্দা ঘুরে বেড়ায়, ঘরে ঘরে উঁকি দেয়, বনমালীর ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকে। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেক এবার শনিবার রাত ৯টার পাশাপাশি রোববার সন্ধে ৬টাতেও GMT শর্টস। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সরীসৃপ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। চারদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড ৩তলা বাড়ি। জমি কিনে বাড়িটি তৈরি করতে চারুর শ্বশুরের লাখ টাকার ওপর খরচ হয়েছিল, কিন্তু মোটে ৩০,০০০ টাকার দেনার দায়ে এই সম্পত্তি চারুর হাত থেকে খসে বনমালীর হাতে চলে গেছে। প্রথম বয়সে চারু তার টনটনে বুদ্ধির সাহায্যে শ্বশুরের সম্পত্তির এমন চমৎকার বিধি ব্যবস্থাই করেছিল যে আত্মীয় পর কেউ কোনোদিন কোনো দিক দিয়ে তার একটি পয়সাও অপচয় করতে পারেনি। কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা ও বিকারহীনতা বজায় রাখতে চারুর ৩টি বিশেষ অসুবিধে ছিল। প্রথমত, আজীবন তাকে নিষ্কলঙ্ক স্ত্রী হয়েই থাকতে হলো। দ্বিতীয়ত, তার আধপাগলা স্বামী ২০ বছরের মধ্যে একদিনও প্রাণত্যাগ করল না, অথচ এই ২০ বছরে প্রতিটি মুহূর্ত বেশ ভালো মানুষের মতোই স্ত্রীর চরিত্রে ভয়ঙ্কর সন্দিহান হয়ে রইল। তৃতীয়ত, বয়স বাড়ার সঙ্গে চারুর একমাত্র পুত্রটিরও স্বাভাবিক বুদ্ধি বিকাশ পাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। শেষ জীবনে শ্রান্ত, ক্লান্ত ও ভীরুতাগ্রস্ত চারু তাই সম্পত্তির সুব্যবস্থার নামে নানা রকম মজা করতে লাগল। যেদিকে ক্ষতির সম্ভাবনা নেই সেদিকে তার অতি সাবধানী দৃষ্টি রাখল, আর যেদিকে সর্বনাশের পথ খোলা রইল সেদিকটা পেল তার উদাসীনতা। যাকে বিশ্বাস করার কথা তাকে সে একান্তভাবে অবিশ্বাস করল, আর যাকে জেলে দিয়ে নিজেকে বাঁচানো উচিত ছিল তার মতো বিশ্বাসী লোক সংসারে সে আর দেখতে পেল না। ফলে চারুর যা রইল তার নাম কিছুই না থাকা। কোনো লাভ হোক বা না হোক, সকলের সঙ্গে শুধু গায়ের জ্বালা মেটাতেই বিবাদ করে তবে চারু হার মেনেছিল। বনমালীর সঙ্গে সে লড়াই করল, কিন্তু বিবাদ করল না। চারুর বিয়ে হয় ১৭ বছর বয়সে। বনমালী তখন ১৫ বছরের বালক মাত্র। চারুর শ্বশুর রামতারণ প্রত্যেক শনিবার ব্যারাকপুরে গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে স্ফূর্তি করতে যেত। বনমালীর বাবা ছিল তার প্রতিবেশী, বন্ধু এবং মোসাহেব। তাদের ছোট দোতলা ঘরের সামনে মোটর থামিয়ে রামতারণ বনমালীর বাবাকে মোটরে তুলে নিত, আর বনমালীকে বলতো, বৌমাকে পাহারা দিস বুনো। হেসে বললেও কথাটা পরিহাস নয়। নিজের পাগল ছেলের বউ বলে নয়, স্ত্রী জাতির সতীত্বেই রামতারণ অবিশ্বাস করত। কোথাও যাওয়ার আগে সে তাই বাড়িতে পাহারা রেখে যেত। কিন্তু রামতারণের বুদ্ধি ছিল। চাকর দাসীকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা প্রকাশ করে দেবার ইচ্ছে তার ছিল না। মোসাহেবের সরল ছেলেটাকে সে তাই বাড়িতে রেখে যেত এবং ফিরে এসে নানা কৌশলে নিজের অনুপস্থিতির সময় চারুর গতিবিধির ইতিহাস জেনে নিত। বনমালীর বাবা সবই বুঝত, কিন্তু কিছু বলতো না। হাসত এবং কখনো কর্তব্যে অবহেলা করে রামতারণের বাড়ি ছেড়ে মার জন্য মন কেমন করায় বনমালী নিজের বাড়ি চলে এসেছিল জানতে পারলে আচ্ছা করে তার কান মলে দিত। চারুও বুঝত,
কিন্তু অবুঝের মতো তার রাগটা বনমালীর উপরে গিয়ে পড়তো না। বনমালীকে সে যত্ন করে খাওয়াতো, সারা দিন তার সঙ্গে গল্প করত এবং রাতে নিজের শোবার ঘরের পাশের ঘরখানায় তাকে বিছানা করে দিয়ে মাঝখানে দরজাটা খোলা রেখে দিত। দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর, বলছি দরজাটা বন্ধ কর, আর দরজা বন্ধ কর না। স্বামী গোলমাল করলে বলতো, চুপ চুপ, বাবার হুকুম। রামতারণকে তার ছেলে এমনই জমের মতো ভয় করত যে আর কোনো কথাটি না বলে সে শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বছর পরে রামতারণের মৃত্যুর পর সে ব্যবস্থা বাতিল হয়ে গেল বটে, কিন্তু বনমালীর যাতায়াত বজায় রইল। যাতায়াত সে কমালো অনেক বড় বয়সে, শহরের ভেতরে একটা বাড়ি করে উঠে যাবার পর। আজ বিপদে পড়ে বনমালীকে অতিরিক্ত খাতির করে কোনো সুবিধে আদায় করার চেষ্টার মধ্যে নানা কারণে চারুর যথেষ্ট লজ্জা ও অপমান বোধ হল। তবু একদিন নিমন্ত্রণ করে হাত পাখা নিয়ে কাছে বসে এমনই উত্তপ্ত সমাদরের সঙ্গে বনমালীকে সে খাওয়াতে বসালো যে তাতে পাষাণও গলে জল হয়ে যায়। ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগান বাড়িটা তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল ভাই। আমার সর্বস্ব গেছে। যাক, কি আর করব, সবই মানুষের কপাল। মাথা গোজার ঠাইটুকু যে রইল, এই আমার ঢের। বনমালী একবার মুখ তুলে তাকালো মাত্র। চারুর মাথার চুলের কালিমা ফ্যাকাশে হয়ে এসেছে কেবল, এইটুকু লক্ষ্য করে আবার সে আহারে মন দিল। আসল ইঙ্গিত করা হয়ে গেছে, এবার একটু মিঠে কথা বলা প্রয়োজন। নিরামিষ কোপের ডালনা তোমার বোধহয় ভালো লাগছে না? হ্যাঁ গো ভাই, বেশ লাগছে। চারুর ছোট বোন পরি 1 মাসের ছেলে কোলে কাছেই বসেছিল। এতক্ষণ কথা বলতে না পেরে তার ভালো লাগছিল না। এইবার সুযোগ পেয়ে বলল, এটা কিন্তু আপনি ভদ্রতা করে বললেন বনমালী দাদা, ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত বললাম আমি রাঁধি দিদি, আমি রাঁধি, কিন্তু দিদি আমার রাঁধতে দিলে তো। না রে দিচ্ছিস, বেশ করেছিস বাবু। ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে মানুষের ঘেন্না হতো না? ঘেন্না হতো? আমার রান্না খেতে বনমালী দাদার ঘেন্না হতো? স্বয়ং বিধাতা এ কথা বললেও আমি বিশ্বাস করি না দিদি। আচ্ছা নে, না করিস না করিস, একটু চুপ কর তো, মানুষের সঙ্গে দুটো কথা বলতে দে। আমিও কথাই বলছি। চারু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। 20-22 হাজার টাকা খরচ করে সে যে তার বিয়ে দিয়েছিল, এমনই রাগের সময় সে কথাটা আজকাল মনে পড়ে চারুর মনের মধ্যে খচখচ করে বেঁধে। পরীর ছেলে ঘুমিয়ে পড়েছিল। দিদি উপস্থিত থাকতে বনমালীর কাছে আমল পাওয়ার সুবিধে হবে না টের পেয়ে ছেলেকে শোয়ানোর কথাটা এতক্ষণে তার মনে পড়ল। উঠে দাঁড়িয়ে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদি? মুখে কিছু লেগে আছে নাকি আমার? বনমালীর দিকে চেয়ে একটু হেসে সে চলে গেল। দেখলে ভাই, শুনলে মেয়ের কথাবার্তা? আমি যেন ওর ইয়ার। আর এই সেদিনও কেঁদে কেঁদে আমায় চিঠি লিখেছে, ও দিদি আমার সপাচেক টাকা পাঠিয়ে দিও দিদি, হ্যাঁ টাকার বেলা দিদি দিদি, অন্য সময় কেউ নয়। ছেলে মানুষ বোঝে না। বোঝে না? কচি খুকি কি না বোঝে না? বোঝে, সব সব বোঝে, এমনি করে, তা কি আর আমি টের পাই নে? দিদি যে আর টাকা নেই, দিদি যে বলতেই হুট করে 500 টাকা পাঠিয়ে দেয়নি। বনমালী কিছু বলল না। চারুও নিজের জ্বালা আর অভিমানে খানিকক্ষণ চুপ করে রইল। ওদের স্তব্ধতা নিঃসম্পর্কীয়, কারণ আজ একজন প্রৌঢ়া নারী এবং অপরজন মধ্যবয়সী পাটের দালাল। খানিক পরে চারু বলল, হ্যাঁ তা যা বলছিলাম, ভাগ্যে এই বাড়ি আর বাগান তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল। টাকা দেবার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্যই বাড়িটা নিয়ে নেবে না, কিন্তু আর কারোর কাছে বাঁধা রাখলে কি সর্বনাশ হতো বলো তো? তা বই কি, বাগান বাড়ি পরের হাতে চলে যেত, কিন্তু আমার কাছে
বাড়ি তো তুমি বাঁধা রাখুনি চারুদি, বিক্রি করেছিলে। হুমা, সে কি? ওই বাড়ি আমি বিক্রি করলাম কখন? দলিলের নকলটা একবার পড়ে দেখো। 30,000 নগদ আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি আমাকে বাড়ি বিক্রি করেছো। বরাবর সুদ দিয়ে এলে বলতে পারতে বাধা আছে। মুখ পাংশু হয়ে যাওয়াটা চারু সম্পূর্ণ নিবারণ করতে পারল না। কি বলবে হঠাৎ করে ভেবে পেল না। শেষে বলল, তুই হাসছো, তাই বলো। বনমালীর মুখের হাসি অনেক আগেই মুছে গিয়েছিল, কিন্তু সে কিছু বলল না। জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামি মনে করে থাকে, তা এই যে এক বক্তব্য দুবার মুখ ফুটে বলতে নেই, পুনরুক্তিতে কথার দাম কমে যায়। আমি বলি কি, 30 হোক বা 32 দিনা তো তোমার আমি শুনতে পাচ্ছি না। এ বাড়ি দিয়ে তুমি বা কি করবে? তার চেয়ে বিক্রি করে ফেলে তোমার টাকাটা তুমি নিয়ে নাও, বাকিটা আমাকে দাও। তোমার 30,000 কেটে নিলে আমার যা থাকবে তাই দিয়ে দেশে একটা ছোটোখাটো বাড়ি তুলে বাস করি। কে জমি জায়গা যা আছে 2-4 বিঘে, তার খাজনা পাই না, ফসল পাই না, নিজে থাকলে একটা ব্যবস্থা হবে। বনমালী খাওয়া বন্ধ করল। আজকাল কোনো কিছুতেই সে বিস্ময় বোধ করে না, তার পাশে আকাশ থেকে বজ্র পড়লেও না। কিন্তু চারুর কথায় সে বলল, তুমি এবারে বিক্রি করতে চাও? খেপেছো? কেন? তোমার টাকা তো তুমি পাবে। আমার টাকা চলে যাক। রাগ করো না ভাই, মেয়ে মানুষ, কিছুই তো বুঝিনি। ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমাকে দিলে কে? ওসব দুর্বুদ্ধি করো না। কি জানো চারুদি, আমারও সময়টা তেমন সুবিধা যাচ্ছে না। তোমার এই বাড়িটা বন্ধক রেখে কিছু ধার পেয়েছি, একটু সামলে উঠলেই ছাড়িয়ে নেব। তারপর? ভুবনের বাড়ি ভুবন ফিরে পাবে। কিন্তু তোমার টাকা, তোমার 30,000 টাকা ভুবনের কাছে জমা থাকবে। এ কথা কেউ বিশ্বাস? কেঁদো না চারুদি, আমি কি তোমার পর? আগে তুমি আমাকে কত ভালোবাসতে। চারুর কান্না থমকে থেমে গেল। বনমালী যদি পরিহাস করে থাকে, বিশেষ করে আগের কথা তুলে পরিহাস করে থাকে, তবে সত্যি সত্যি আর কোনো আশা নেই। আমি যদি তোমার মনে কোনোদিন ব্যথা দিয়ে থাকি যেন। বনমালী আবার খাওয়া বন্ধ করল। তুমি আমার মনে ব্যথা দেবে কেন? যদির কথা বলছি। বনমালী একেই গম্ভীর, সে এবার আরো গম্ভীর হয়ে গেল। ভুবন কোথায় চারুদি? ও ভুবন, ভুবন, একবার এদিকে শুনে যাও তো। ঘরের ভেতর থেকে ভুবন থুপ থুপ করে পা ফেলে এসে দাঁড়ালো। সে অত্যাশ্চর্য মোটা, তার গলায় দুটো খাঁজ আছে, মনে হয় গালেও বুঝি খাঁজ পড়বে। এই ছেলেকে এত ভালোবাসে? চারুদি তো আশ্চর্য মেয়ে মানুষ। মাসখানেক পরে পরি শ্বশুর বাড়ি চলে গেল, বলে গেল, আর আসবো না দিদি, শান্তিতে থেকো। আরো 1 মাস পরে বনমালী তার বুড়ি মা, আশ্রিত আশ্রিতা, দাস দাসী ও মোট বহর নিয়ে শহরের ভেতরের বাড়ি ছেড়ে চারুর শহরতলির বাড়িতে উঠে এলো। চারুর অনুমান করতে কষ্ট হলো না যে বনমালীর অবস্থানটা সাময়িক হবে না। ওখানে কি তোমাদের অসুবিধে হচ্ছিল ভাই? অসুবিধা হলে এতদিন বাস করলাম কি করে চারুদি? সেজন্য নয়, মনে করছি বাড়িটা আগাগোড়া মেরামত করবার 2খানা ঘর তুলবো ছাদে। মাস 2 তোমার এখানেই আশ্রয় নিতে এলাম। আহা, আসবে বই কি, সে কি কথা, বেশ করেছ। বাধ্য হয়েই চারুকে কথাগুলো বলতে হলো। তারপর 2 মাসের মধ্যেও বনমালীর বাড়ি মেরামত আরম্ভ হলো না। ছাদে ঘর ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। চারু গোপন সংবাদে জানতে পারল নিজের বাড়ি বনমালী 210 টাকায় ভাড়া দিয়েছে।
ইতিমধ্যে বনমালীর নিরঙ্কুশ তৈলাক্ত অধিকার সদরের গেট থেকে পেছনের গলিতে খিড়কির দরজা পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। অতিথির আদর ও সম্মান পেয়ে চারু তার নিজের বাড়িতেই বাস করতে লাগলো। অসুবিধা হচ্ছে চারুদি? বনমালীর প্রশ্ন শুনে চারুর ভেতরটা রাগে পুড়ে ছারখার হয়ে যায়। না ভাই, অসুবিধা কিছু নেই। কিছুদিন যদি দেশে গিয়ে থেকে আসতে চাও, কেষ্টকে সঙ্গে নিয়ে যেতে পারো। দেশে দেশে মাঝে মধ্যে যাওয়া দরকার বই কি। দেশে কি বাড়ি খদ্দের কিছু আছে ভাই যে যাব? 1000-2 খরচ করলে দেশে দিব্যি বাড়ি হয়। জমি জায়গা আছে, খাজনা পাওনা, ফসল পাওনা সব লুটে পুটে নিচ্ছে। নিজে থাকলে লোকসানটা বন্ধ হতো। জমি জমি কই দেশে? কিছু কি আর আছে ভাই আমার? সর্বস্বই তো গেছে। বনমালী তখনকার মতো চুপ করে যায়। তার মা হেমলতা বলেন, হ্যাঁ রে, ওরা কি যাবে না? কোথায় যাবে? যে চুলোয় খুশি, আমাদের তা ভাববার কি দরকার? কদিন দেখ, তারপর নিজের পথ দেখে নিতে বলে দে। তাড়ি দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই। নিজে থেকে যায় তো যাবে, নইলে রইল। কয়েকদিন পরে বনমালী আবার চারুকে বলে, শুনলাম তুমি নাকি তীর্থে যেতে চাও। আমায় বলনি কেন চারুদি? আমি সব ব্যবস্থা করে দিতাম। তোমার ধর্মকর্মে আমি বাধা দেবো কেন? বুদ্ধির ধার পড়ে গেলেও চারু এত বোকা হয়ে যায়নি যে ভুবনকে নিয়ে এ বাড়ি থেকে নড়বে। বনমালীর দুর্বলতা সে জানে। বনমালী সোজাসুজি কারো প্রতি নিষ্ঠুরতা দেখাতে পারে না। সামনে যে উপস্থিত থাকে তার মনে বেদনা দেওয়া বনমালীর সাধ্যাতীত। তার মনের চলাফেরার প্রস্তরময় পথে সে এক পরত মাটি বিছিয়ে ফুল ফুটিয়ে রাখারই চেষ্টা করে। কই তীর্থে যাওয়ার কথা আমি তো কিছু বলিনি। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি মাসিকে বলছিলাম স্বামী শ্বশুরের এই তীর্থ ছেড়ে আমার এক পাও কোথাও নড়তে ইচ্ছে করে না। মাসিমা বুঝে মনে করেছেন আমি তীর্থে যেতে চাই। মেয়ে মানুষের এত বুদ্ধি বনমালীর ভালো লাগে না। তবু দেশ বেড়ালে ভুবনের একটু উপকার হতো। হায় রে কপাল, ওরা আবার দেশ বেড়ানো। বনমালী আর কিছু না বলে বাগানে পায়চারি করতে যায়। ভাবে কি আর হবে, থাক। গ্রামকে গ্রাম ঘাড়ে এসে চেপে বসে আছে চারুদির ভারটা। আর এমন কি গুরু! কাঁকড় বেছানো পথের ঠিক মাঝখান থেকে দুটো কচি সবুজ ঘাসের শীষ বের হয়েছে দেখে বনমালী থমকে দাঁড়ায়। পকেট থেকে একটা টাকা বের করে যমজ ভাইয়ের মতো তাদের দুটোকে সে চাপা দিয়ে দেয়। ভাবে আগে চারুর যদি টাকা না থাকতো। তারপর একদিন পরী বিধবা হয়ে দিদির কাছে চলে এলো। কেঁদে আকুল হওয়া ছেলেকে সাবধানে মাটিতে নামিয়ে রেখে গড়াগড়ি দিয়ে সে বলতে লাগলো, দিদি গো, আমার কপাল পড়েছে গো। কে যে অভিশাপ দিয়ে আমার এমন করলে গো? কে করলে? আমি বাঁচতে পারবো না, এইভাবে এই জীবন আমি বাঁচতে পারবো। কোথায় গেল? কোথায় গেল? একই আরে কি করছো? এই ওকে থাম, এগুলো করো না। এগুলো এই কি হলো? কি আরে করো না, এগুলো কি করছো? তো থামাও না ওকে। গলায় আঁচল জড়িয়ে পাক দিয়ে পরী গলায় ফাঁস দেবার চেষ্টা করছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলে দেওয়ায় সে চেষ্টা সে ত্যাগ করল। খানিকক্ষণ মেঝেতে কপাল কুটে হাত কামড়ে চেঁচিয়ে এক বিষম কাণ্ড বাঁধিয়ে তুলল ও ছুটে নিজের ঘরে গিয়ে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। গলায় সে যে আর ফাঁস দিচ্ছে না সেটা বেশ বোঝা গেল, কারণ ভেতর থেকে ভগবানের কাছে তার এক টানা আবেদন শোনা যেতে লাগলো। এই পরি, পরি অমন করে কাঁদিস নে পরি। ছেলের মুখ চেয়ে বুক বাঁধ। ওই দেখো কত শোনে না।
পরি, আচ্ছা নে, ওঠ 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 ওঠ। এই, উঠে খেতে দে ছেলেকে। দেখ কোকি কোকি গলা জোর কাঠ হয়ে গেল রে। এই পরি। হেমলতা বনমালীর সান্ত্বনা প্রত্যাহার করে নিলেন। ওকে এখনো সব বলিস নি বনমালী, কাঁদতে দে। শ্বশুর বাড়ির লোকেরা ওর শুনেছি যা দজ্জাল, প্রাণ খুলে সেখানে কি ও একটু কাঁদতেও পেরেছে রে। এই পাষাণ শোক জোর করে চেপে রেখে শেষে কি অসুখে পড়বে মেয়েটা? হ্যাঁ, খানিকটা কেঁদে নিক। পরি আরো জোরে কেঁদে উঠল। বনমালীর বিপদের আর সীমা রইল না। কান্না তার একেবারেই সহ্য হয় না, অথচ চলে যাবার কোনো উপায় নেই। পরি মনে করবে, দেখো কি নির্মম, দেখো আমার এমন রূপটা চোখ মেলে একটু চেয়েও দেখলো না। ওদিকে চারুর সারা শব্দ বন্ধ হয়ে গেছে। খানিক পরে দম নিয়ে পরি বলল, দিদি কি করছে একবার দেখো না। হেমলতা খোকাকে বনমালীর দিকে এগিয়ে দিলেন। ধর তো, দেখেই আসি একবার। বনমালী হাত বাড়ালো না। আমি দেখে আসছি। তুই এখানে বস, খোকাকে ধর। পরীর ছেলেকে নিজের ছেলের কোলে একরকম ফেলে দিয়েই হেমলতা পালিয়ে গেলেন। খোকাকে সঙ্গে নিলে অল্পক্ষণের মধ্যেই তাকে আবার ফিরে আসতে হতো, সে ইচ্ছা হেমলতার ছিল না। এসব তার ভালো লাগে না, সদ্য বিধবার এই কান্নাকাটি। তাছাড়া কুপিত বায়ুর প্রকোপে সর্বদা তার মনের মধ্যে আগুন জ্বলছে। কোনো প্রকার উত্তেজিত হওয়া কবিরাজের নিষেধ। পরের মেয়ের কপাল পোড়ার ঝাঁঝে শেষে কি তার তালু জ্বলবে? চারুর ঘরের দরজা ধাক্কা দিয়ে বললেন, দরজা খোলো মা, দরজা খোলো। ওসব কি করতে আছে? মাথা ঠান্ডা রাখো মা, দরজা খোলো। ওদিকে জানালায় সরে গিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। শরৎকালের ফাজিল মেঘের মতো চারুর শোক ইতিমধ্যেই কোথায় চলে গেছে। ভুবনকে আদর করে সে তার মাথায় কবিরাজি তেল মাখাচ্ছে। হেমলতা চলে যেতে পরি বেরিয়ে এলো। বনমালীর কাছে একা একা কাঁদতে তার লজ্জা করে। মুখ থেকে এলো চুল সরিয়ে সে বলল, খোকাকে দিন, হাতটা বোধহয় ওর ভেঙেই গেল। খোকাকে তার কোলে দিয়ে বনমালী বলল, তোর ছেলেটা তো বেশ হয়েছে রে। থাক, আপনাকে আর ঠাট্টা করতে হবে না। এবার বনমালী উঠে যেতে পারে, যাওয়াই সঙ্গত, কিন্তু সে বসেই রইল। পরীর অস্তিত্ব সম্বন্ধে বনমালীর চেতনা কোনো দিন বিশেষভাবে উদ্বুদ্ধ ছিল না। সে তার কাছে চিরদিনই চারুর ছোট বোন। আজ বনমালী লক্ষ্য করল যে বিধবার বেশ ধারণ করায় পরীকে কম বয়সী চারুর মতো দেখাচ্ছে। তার ব্যবহার, তার মনোবিকার, তার কথা বলার ভঙ্গি যেন চারুর যৌবন কাল থেকে নকল করা। কেবল চারুর চেয়ে সে স্পষ্ট স্বচ্ছ। তোর ঘাড়ে কি লেগে আছে রে পরি? কি লেগে থাকবে? কিছু না। ঘাড়ে হাত বুলিয়ে পরি জবাব দিল, তুই পাউডার মেখেছিস? মেখেছি তো, 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বলেন? পরীর বৈধব্যের আঘাতেই বোধহয় চারুর মাথা আরেকটু খারাপ হয়ে গেল। 40 বছর বয়সেই তার চুলে এবার পাক ধরল, কোমরে বাত দেখা দিল, আর পেটে হলো অম্বল। শোক আর অম্বলের মধ্যে ঠিক কোন কারণে তার বুক সর্বদা জ্বালা করছে সেটা আর সবসময় ঠিক মতো বোঝার উপায় রইল না। হেমলতার কাছে সে বলে, আমার মতো অবস্থা মাসিমা, শত্রুরা যেন না হয়। দিন রাত ভগবানের কাছে এই কামনা জানাচ্ছি। কোনো দিকে কুল কিনারা নেই মাসিমা, আমি একেবারে অকুলে ডুবেছি। হেমলতা মনে মনে বিরক্ত হন, মুখে বলেন, আহা, মাথা ঠান্ডা রাখো। মাথা চারু আর ঠান্ডা রাখতে পারে না। ভেবে ভেবে মাথা গরম করে।
একটা পেটের ছেলের ভবিষ্যৎ ভেবেই যে আকুল হয়ে উঠেছিল, শেষে ছেলে নিয়ে কচি বোনটাও এসে ঘাড়ে চাপল। সে কোন দিকটা সামলাবে? পরীকে সে জিজ্ঞাসা করল, কিছু রেখে গেছে? না। কিচ্ছু না? পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিছুই রেখে যায়নি? কি রোজগার করতো যে রেখে যাবে দিদি? মাস গেলে হাত খরচের টাকার জন্য বাপের কাছে হাত পাততো। রেখে যাবে? আমি যা দিয়েছিলাম। শ্বশুরে সিন্ধুকে ঢুকেছে, খাট পালঙ্ক ছাড়া। তোর গয়নাও দেয়নি নাকি? তোকে যে আমি 13-14 হাজারের গয়না দিয়েছিলাম রে। কিচ্ছুটি দেয়নি দিদি, সব আটকে রেখেছে। আঁচল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর নিজে সব বার করে নিল, খোকার গয়না পর্যন্ত। এমন শয়তান! তা আর 2 মাস তুই ধৈর্য ধরে থাকলি না কেন? কেমন করে আদায় করে নিতে হয় আমি দেখতাম। বড় খারাপ ব্যবহার করে দিদি, থাকতে ভালো লাগলো না। থাকতে ভালো লাগলো না? মেয়ে মানুষেরও তো ভালো লাগা মন্দ লাগা কি লো? যা, কালকেই ফিরে যা তুই। বুড়ো মরার সময় খোকাকে তো কিছু দিয়ে যাবে। আছে ছাই, দিয়েও যাবে ছাই। 7 ছেলের একটাও রোজগার করে, তাদের দিয়ে যেতে হবে না? ও বাড়ি আমি আর যাচ্ছি না বাবা, বলে দিলাম। ছেলে তবে তোর মানুষ করবে কি শুনি? তোকে খাওয়াবে কি শুনি? আমি? শোন পরি, আমার আর সেদিন নেই। বনমালী তাড়িয়ে দিলে নিজের ছেলে আমার খেতে পাবে না। আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি। মুখ ঘুরিয়ে পরী চলে গেল। আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি? ভাবতে হবে না তো আমার বাড়িতে এসেছিস কেন লো হারামজাদি? 3 দিন পরীর সঙ্গে সে কথা বলল না, কিন্তু তাতেও পরীর বিন্দু মাত্র অনুতাপের লক্ষণ নেই দেখে চারুর নিজের হাত পা কামড়ানোর ইচ্ছে হতে লাগলো। দেখ পরি, এতবার ভালো নয়। নয়তো নয়, কি হবে? খাইয়ে পড়িয়ে মানুষ করিনি তোকে? সবাই করে থাকে, তুমি একা নও। চারু বনমালীর স্মরণ নিল। মেয়েটা নিজের সর্বনাশ করছে ভাই। সব ছেড়ে ছুড়ে দিয়ে এলে তাদেরই সুবিধে, একেবারে বঞ্চিত করবে। যাবে বই কি চারুদি, যাবে। 2 দিন জুড়িয়ে গেলে ক্ষতি কি? একটা কাজে বেরোতে হতো। বনমালী কাজের ভিড়ে ব্যস্ততার ভান করল। চারু আর কিছু বলতে সাহস পেল না। পরদিন পরী বলল, পেছনে লেগেছো তো? জগতে না কারোর ভালো করতে নেই। তুই আবার কবে আমার কি ভালো করলি রে? এখানে আছো কার জন্য ভেবে দেখেছো একবার? তোর জন্য না? তুই দয়া করে থাকতে দিছিস? হ্যাঁ তাই। চট করে ঘুরে দুমদাম পা ফেলে পরী চলে গেল। চারু নিজের ঘরে গিয়ে দেয়ালকে শুনিয়ে বলল, ওর জন্য আমি আর কিছু করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, নারায়ণ সাক্ষী। পরীর ঔদ্ধত্য তার কাছে বেশি দিন অন্ধকার হয়ে রইল না। ক্রমে ক্রমে ব্যাপারখানা বোঝা গেল। বনমালীর খাওয়ার সময় চারু উপস্থিত থাকে। কয়েকদিন পরে পরীকেও দেখা যেতে লাগলো। চারুর চেয়ে সে বনমালীর বেশি কাজ ঘেঁষে বসে, চারুর হাতের পাখা আগেই দখল করে রাখে, চারুর মুখের কথা কেড়ে নিয়ে বলে, খান খান তো, পেট ভরে খান। আমি জানি আপনার পেট ভরেনি, কখনো ভরেনি। আমি কি আর বুঝি না? ওই খেয়ে মানুষ বাঁচে নাকি? কাল না আপনাকে পেঁপের ডালনা রেঁধে দেবো, কেমন? খেয়ে দেখবেন, বেশ রাঁধি। চারু এমন করে বলতে পারে না। এমন স্নেহ সঞ্চিত গাঢ় কণ্ঠে, এমন মনোহর আবদারের ভঙ্গিমায়। অবাক হয়ে সে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। হাঁ করে তাকিয়ে কি দেখছো দিদি? দুধটা এনে দাও, খাওয়া যে হয়ে এলো, উঠে গেলে ভালো হবে। পরী যেন বনমালীর ছায়াটাকেও দখল করতে চায়। আশেপাশে কোথাও সে সর্বদা আছেই। বনমালীকে কখনো চুরুট খুঁজতে হয় না, ওষুধ খেতে ভুল হয় না। দিনের মধ্যে 2-4 মিনিটের জন্য কারো সঙ্গে হালকা কথা বলার স্বাদ করলে কেমন করে যেন টের পেয়ে পরী এসে দাঁড়ায়। স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় শুলে চুপি চুপি ঘরে আসে। কি চাই বলুন? পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যা। আর কিছু চাই না। কেষ্ট কেন?
আমি কি পা টিপতে জানিনি? অবশ্য পা সে টেপে না, অত বোকা পরি নয়। কেষ্টকেই ডেকে দেয়, হুকুম দিয়ে যায়, যাওয়ার সময় আলো নিভিয়ে দিস কেষ্ট। ছেলের দিকে তাকানোর সময় পরীর হয় না। ঝির কোলে পরীর ছেলে প্রায় মাতৃস্তনের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। বনমালীর চারদিকে পরী যে বৃত্ত রচনা করে রাখে, তার পরিধির বাইরে চারু পাক খেয়ে বেড়ায়, কোথাও প্রবেশের কোনো ফাঁক দেখতে পায় না। কি মেয়ে বাবা, হ্যাঁ, এদের যে সর্বনাশ করে ছাড়বে। একদিন একটু বেশি রাতে খুব বাদল নেমেছে। খানিক বর্ষণের পর অবিরত বিদ্যুৎ চমক আর বজ্রপাত আরম্ভ হয়ে গেল। প্রকৃতির সে এক মহামারী কাণ্ড। চারু ভাবল, অন্য ঘরে একা একা পরি বড় ভয় পাচ্ছে, একটু খোঁজ খবর নিলে পরি খুশি হবে। উঠে দরজা খুলে চারু বাইরে এলো। বনমালীকে পরি যেরকম বাগ মানিয়ে আনছে, তাকে একটু খুশি রাখা দরকার বই কি। নিশুতি রাত, বাড়িটা এক একবার প্রাণঘাতী আলোয় চমকে উঠে অন্ধকারে আড়ষ্ট হয়ে যাচ্ছে। চারু পা চালিয়ে বারান্দাটুকু পার হয়ে গেল। কে জানে একটা বাজ যদি তার ঘাড়েই এসে পড়ে। পরীর ঘরের দরজা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ঘরের মধ্যে দুপা এগিয়ে চারু থমকে দাঁড়িয়ে পড়ল। এই দৃশ্য তাকে দেখতে হবে, চারু তা কল্পনাও করেনি। মেঘের গর্জনে পরি ভয় পাবে এই আশঙ্কা কয়েক মিনিটের জন্য তার মনে পোষণ করার প্রয়োজন ছিল না। পরি একা নয়, বনমালীর বুকের কাছে যদিও সে জড়সড় হয়েই তার কথা শুনছে, তবে সেটা ভয় নয়। খোকার ছোট বিছানাটা মেঝেতে নামানো, বিছানা থেকে গড়িয়ে পড়া বনমালীর এক পাটি জুতো দু হাতে বুকের কাছে আঁকড়ে ধরে খোকা শান্তভাবে ঘুমিয়ে আছে। পা থেকে মাথা অবধি চারু একটা তীব্র জ্বালা অনুভব করল। একটা ভয়ানক চিৎকার করে বিছানায় ঝাঁপিয়ে পড়ে পরীকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য, গলা টিপে তাকে একেবারে মেরে ফেলার জন্য সে একটা অদম্য অস্থির উত্তেজনা অনুভব করছিল। কিন্তু সবসময় সংসারে সব কাজ করা যায় না। কাকে সে কি বলবে? এটা তার বোনের শয়ন ঘর, কিন্তু ঘরের মালিক বনমালী। বনমালীকে কিছুতেই বলা যায় না। পরীকে কিছু বললেও বনমালী নিজে অপমানিত বোধ করবে। দারোয়ান দিয়ে এই রাতেই যদি তাকে আর ভুবনকে বনমালী বের করে দেয়, আটকাবে কে? ছেলের হাত ধরে এই দুর্যোগে সে যাবে কোথায়? চারু আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেল। দরজা যেমন ভেজানো ছিল তেমনই ভেজিয়ে দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চিড় খাওয়া বিদ্যুৎ। চারু ভাবতে লাগলো, এই কি মহাবিস্ময়ের ব্যাপার যে পরী শেষ পর্যন্ত বনমালীকে জয় করে ছাড়ল। সেদিনকার কচি মেয়ে পরী এমন মূল্য দিয়েই সে বনমালীকে কিনে নিল যে তার ছেলের সমগ্র ভবিষ্যৎটা সোনায় মণ্ডিত হয়ে গেল। বনমালী এবার সারা জীবন অনুতাপ করবে আর পরীর ছেলের পেছনে টাকা ঢালবে। হয়তো ভুবনকে না দিয়ে এ বাড়িটা সে পরীকেই দান করবে আর বলবে, ভুবন আর বাড়ি দিয়ে কি করবে চারুদি, পরীকেই দিয়ে দিলাম। ঘরে গিয়ে খাটে বসে ছেলের গায়ে হাত রেখে চারু অনেকক্ষণ চুপচাপ ভাবল। সে জানে ওরা তার যাওয়া আসা টের পেয়েছে, পাক টের।
কাল তারা যদি তার কাছে লজ্জা বোধ না করে, তারও লজ্জা পাবার কোনো কারণ থাকবে না। পরি তার কে? কেউ নয়। ছুঁতেও ঘৃণায় গা শিউরে উঠল বলে সে যার চোখ দুটো উপড়ে ফেলল না, সে তার বোন হবে কোন দুঃখে? কপাল পুড়ে যাওয়ার 3 মাসের মধ্যে এমন কাজ যে করতে পারে, বাড়ির ঝিয়ের চেয়েও সে পর অনাত্মীয়া। ওর অক্ষয় নরকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মনে মনে মস্ত এক প্রতিজ্ঞা করে 18 বছরের ঘুমন্ত ছেলের মাথায় সস্নেহে চুমু খেয়ে চারু মেঝেতে তার ছোট্ট কম্বলের শয্যায় নেমে গেল। এ বাড়িতে পাপের বন্যা বয়ে যাক, এই ঘরখানাকে সে পবিত্র মনে করবে। যতদিন বাঁচে সপুত্র এই ঘরের বায়ু সে নিঃশ্বাসে গ্রহণ করবে। বাইরে এমন বৃষ্টি হয়ে গেল, তাদের গায়ে লাগলো কি? বাইরে যত অন্যায় ঘটে চলুক, তাদের গায়ে ছোঁয়া লাগবে না। এই কথাগুলো বারবার ভেবে এবং শেষ পর্যন্ত বিশ্বাস করেও চারু কিন্তু সমস্ত রাত ঘুমোতে পারল না। পরীর আদিম শৈশবের ইতিহাস ছায়াছবির রূপ নিয়ে তার চোখের সামনে ভেসে আসতে লাগল। বাপের বাড়ির গ্রামে পরী যখন ছেঁড়া ডুরে পড়ে ঘুরে বেড়াতো, আর বিয়ের পর এখানে এসে পিঠে বেনি দুলিয়ে স্কুলে যেত, তখনকার কথা। কত আদরে কত যত্নে তাকে সে মানুষ করেছিল। সেই পরী যে আজ তার ভুবনের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য এমন ভাবে নিজের সর্বনাশ করল, এর আকস্মিকতা, এর অসামঞ্জস্য সমস্ত রাত চারুকে অভিভূত করে রাখল। বনমালীকে ভালোবেসে যৌবনের অপরিতৃপ্ত অসহ্য ক্ষুধায় অথবা নেহাত ছেলে মানুষই খেয়ালে যে পরী এই নিদারুণ ভুল করে থাকতে পারে, চারুর মনে ঘুণাক্ষরেও সে কথা উদয় হল না। যার বিয়ে হয়েছে, যে 3 বছর স্বামীর ঘর করেছে, বিশেষ করে যে তার বোন, তার মধ্যে ওসব পাগলামি চারু কল্পনা করতে পারে না। 40 বছরের জীবনে কারো মধ্যেই আভিজাত্যের চিহ্ন তো সে খুঁজে পায়নি। মতলব থাকে, যেদিকে যেভাবে মানুষ পা ফেলুক, পেছনে মতলব থাকে। বনমালীর 38 বছর বয়স হয়েছে। টাকা ছাড়া তার আর কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গম্ভীর। প্রথম বয়সে মনে মনে সেও তাকে একটু ভয় করত। মনে হতো তার ভেতরটা কি কারণে মুচড়ে মুচড়ে পাক খাচ্ছে, তার বড় যন্ত্রণা। তখন বনমালী যুবক, তার মধ্যে সে তো তখনও কোনো আকর্ষণ আবিষ্কার করতে পারেনি। তার নৈকট্যকে, তার নির্বাক আবেদনকে, তার দু চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করেছে তার হিসেব হয় না। তার সঙ্গে কথা বলার সময়ও কি সবসময় সে পেত? তার কাছে মানুষ হয়ে পরী কি তার মনের জোর এতটুকুও পায়নি? অসহায় আক্রোশে থেকে থেকে চারুর মনে হতে লাগলো, এর চেয়ে সেই যদি সেই সময় বনমালীর নিকট আত্মসমর্পণ করত, তাও ভালো ছিল। এরকম বিপদ ঘটাবার সুযোগ পরী আজ তাহলে পেত না। চারুর জীবনে অন্ধ আবেগের স্থান ছিল না। সমস্ত জীবন তাকে সংসারের এলোমেলো বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। প্রথম জীবনে তার লড়াই ছিল অভাবের সঙ্গে আর গ্রামের 2-3টে যুবকের স্বভাবের সঙ্গে। বিয়ের পর তার লড়াই শুরু হয়েছিল ধনসম্পদের পলাতক প্রবৃত্তির সঙ্গে আর নিজেকে সামলে না চলার দুরন্ত ইচ্ছের সঙ্গে। এর কোনোটাই সহজ ছিল না। পুরুষ অভিভাবকের অভাবে
সম্পত্তির ব্যবস্থা করতে তার যেমন প্রাণান্ত হতো, অবাধ স্বাধীনতার সঙ্গে পাগলা স্বামীকে খাপ খাওয়াতেও তার তেমনি অবিরাম নিজেকে শাসন করে চলতে হতো। হাতে টাকা, দেহে রূপ, মনে অতৃপ্ত যৌবন, এরকম ভয়ানক সমন্বয় ঘটেছিল বলে সারা জীবন তাকে অনেক ভুগতে হয়েছে। চারুর হৃদয়ের কতকগুলো স্থান তাই ভয়ানক শক্ত। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সরীসৃপ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। পরদিন সকালে সে নিজে গিয়ে পরীকে ডেকে তুলল। নে ওঠ, এবার অনেক বেলা হয়েছে। কিছুই যেন ঘটেনি এমন ভাব করল। পরী সাড়া দিল না, পায়ের বুড়ো আঙুলের দিকে চেয়ে চুপ করে শুয়ে রইল। উলি বাবাজি, শোনো বাবা, আমার শোনো বাবা, আমার জানো, চলো 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 বাইরে চলো, ওই দেখো কাক ডাকছে, চলো চলো চলো। খোকাকে তুলে নিয়ে বেরিয়ে এসে চারু হাঁপ ছাড়ল, কিন্তু তখনও আর একজন বাকি। বনমালীকে চারু দেখতে পেল বাগানে। এক মুহূর্তের জন্য তার হৃদয় স্পন্দিত হয়ে উঠল। এই বাগানে এক স্বপ্ন ধূসর সন্ধ্যায় বনমালী একরকম জোর করে একদিন তাকে প্রায় চুম্বন করে বসেছিল। সেদিন যদি সে বাধা না দিত। গাছের ডাল থেকে টপ টপ করে জল পড়ছিল। কতগুলো ফুলের গাছ নষ্ট হয়ে গেছে। ইস, কি বৃষ্টিটাই কাল হয়ে গেল। হ্যাঁ, বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেছে। আমি আজ একবার তারকেশ্বর যাব ভাই। খেন্তির মা 200 টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশি যেতে চায়। তুমি যাবে ওদের সঙ্গে? চারু মাথা নেড়ে বলল, কাশি আমার মাথায় থাক ভাই, তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। খেন্তির মান কি, ও হুট করে যেখানে খুশি যেতে পারে, আমরা পারিনি। আমাদের মায়া মমতা আছে, 20 বছর ধরে যার সঙ্গে। তারকেশ্বর রওনা হওয়ার আগে চারু বলে গেল, ভুবন রইল ভাই, একটু দেখো। আর শোনো, কাল পরীর একাদশী। এই বয়সে ওর একাদশী করার কি দরকার কে জানে। তা কথা কি আর শুনবে মেয়ে, তোমাকে মানে। ফল টল যদি খাওয়াতে পারো, একটু চেষ্টা করে দেখো ভাই। আগের সময়ে চারুর সরকার প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসতো, তবে চারু তারকেশ্বর যেত। এবার সে সোজাসুজি যাত্রী নিবাসে গিয়ে উঠল। প্রত্যেক দিন এই মানত করে সে দেবতার কাছে পুজো দিল যে তার ফিরে যাওয়ার আগেই পরী যেন কলেরা আক্রান্ত হয়ে মরে যায়। পরীর যে আর বেঁচে থাকার দরকার নেই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করেই বুঝিয়ে দিল। আর পরীর ছেলেকে সে নিজেই মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পুজো দিয়ে যাত্রী নিবাসে ফিরে চারু দেখল এক বউয়ের কলেরা হয়েছে। তাকে বিদায় করার ষড়যন্ত্র আর সেখান থেকে পালানোর উদ্যোগ নেওয়া যাত্রীদের কোলাহলে যাত্রীশালা সরগরম। সকালে বউটার সঙ্গে চারুর পরিচয় হয়েছিল। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে নিয়েই মরিয়া হয়ে সে ধর্ণা দিতে এসেছে। বউটার নাম কনক, বয়স অল্প, থুপথুপ করে পা ফেলে। ওর চলার ভঙ্গি অনেকটা পরীর মতো। দেওর শিশুকে দুধ খেতে দেবে বলে সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করতে এসেছিল। ঘনিষ্ঠতা হতে মিনিট 10 লাগলো বই কি। তা মাসিমা, কদিন থাকবেন আপনি? আজ নিয়ে হলো 3 দিন, আরও 5-6 দিন থাকার ইচ্ছে আছে। এখন বাবা যা করেন। পরের কাছে পাগল ছেলে ফেলে এসেছি মা, থাকতে কি মন চায়। কিন্তু দেখি কটা দিন ছেলেটাকে কেমন যত্ন আত্তি করে। আমি চোখ বুঝলে তো ওদের কাছেই থাকতে হবে।
বসো বাচ্চা এখানে, পা গুটিয়ে বসো না। ও বিছানা একটু নোংরা হয়তো হবে, তা হোক। তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে ফিরে গিয়ে, তা আমি কি করে জানবো? না না, এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম, আমার কি ওসব ভুল হয় বাচ্চা? সে ব্যবস্থা করেই এসেছি। আমার পদ্ধতিকে দুটো টাকা দিয়ে এসেছি, চোখ দিয়ে সব দেখবে, কান দিয়ে সব শুনবে, আর ফিরে গেলে আমায় সব বলবে। এখানে এসে চারু কথা বলে যেন বেঁচেছে। বাড়িতে থাকলে ভাষার একটু সংযম দরকার হয়। কে জানে কে গ্রাম্য মনে করবে, বুড়ি মনে করবে, কিন্তু যে যার হৃদয় চর্চা নিয়ে থাকে। কনক বলেছিল, ও আপনি তাহলে কদিন আছেন? আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগে কি 3 দিন লাগে তা তো কোনো ঠিক নেই। একা কি করে থাকবে এখানে ভেবে বড় ভাবনা হচ্ছিল। আপনি যখন রইলেন তখন অবশ্যই আর এই মাসিমাকে প্রণাম কর। প্রণাম মাসিমা। থাক 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 বাবা, থাক, হয়েছে হয়েছে হয়েছে। কাল কনক ধর্ণা দেবে স্থির হয়েছিল, এখন আজ তাদের এই বিপদ। আর এখানে থাকা না, এখনই পালাতে হবে। বাবু তুমি তোমার বৌদিকে নিয়ে বাবা থানে যাও। না না বাবা, থানে না, বাড়ি নিয়ে যাও। গাড়ি রাখো, কেউ গাড়ি রাখো। গাড়ি ছেলে মানুষ শিশু একেবারে দিশেহারা হয়ে গেছে। যে যা বলছে তাই করতে গিয়ে সে কিছুই করতে পারছে না। এদিকে যাত্রী নিবাসের কর্তা একটা গাড়ি ডেকে এনে ক্রমাগত বলছে, আরে যাও না হে ছোকরা, হাসপাতালে নিয়ে যাও না, সবাইকে মারবে নাকি? হ্যাঁ আচ্ছা, বিয়াক্কেলে তো তুমি কি কি জানাজানি হবার আগে আমাকে একবার বলতে নেই? দেখুন, আপনারা কেউ যাবেন না, কোনো ভয় নেই। আমি বলছি তো, কোনো ভয় নেই। রুগী হাসপাতালে পাঠিয়ে এক্ষুনি প্রত্যেক ঘরের চৌকাঠ থেকে চাল পর্যন্ত ডিসইনফেক্ট করে দিচ্ছি। আপনাদের যদি কিছু হয় তো আমায় বলবেন। আরে কি করছেন? তোমায় বলে কি হবে বাবু? যাত্রী নিবাসের কর্তা চোখ লাল করে একবার প্রশ্নকর্তার দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো জবাব দেবার লক্ষণ দেখাচ্ছে না। চারু তার সঙ্গের চাকরকে গাড়ি আনতে পাঠিয়ে দিল। শিশু এতক্ষণ তাকে দেখতে পায়নি, এবার তার দিকে চোখ পড়ায় সে যেন অকুলে কুল পেল। মাসিমা দেখুন না, এটা জোর করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আপনি একটু বলে দিন না। তা যাও না বাচ্চা, হাসপাতালে নিয়ে যাও। এখানে কি চিকিৎসা হয়? এখনো একজন ডাক্তার ডাকুনি, করেছো কি? হ্যাঁ, ডাক্তার আনতে পাঠাও বাচ্চা, আগে ডাক্তার আনতে পাঠাও, তারপর অন্য কথা। চারু কথা শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বের হলো গাড়ি নিয়ে চাকর ফিরে আসার পর। শিশুকে ইশারায় কাছে ডেকে বলল, আমার পাথরের বাটিটা? বাটিটা বৌদি নোংরা করে ফেলেছে মাসিমা। কেন নোংরা করেছে? পরের জিনিস নিলে সাবধানে রাখতে হয় বাপু। আচ্ছা, যা করেছো বেশ করেছো, এবার বাটিটা এনে দাও। একটু দাঁড়ান, ধুয়ে দিচ্ছি। দাঁড়াবার আমার সময় নেই বাছা। তোমার বাটি ধোবার জন্য কি আমি গাড়ি ফেল করবো? যেমন আছে তেমনই এনে দাও। শিশু আর কোনো কথা না বলে বাটি এনে দিল। চারু তার একখানা পরনের কাপড় মাটিতে বিছিয়ে বলল, এতে দাও। অনেক পরত কাপড়ে বাটিটা সন্তর্পণে জড়িয়ে পুঁটলি করে চারু সেটা আলগোছে তুলে নিল। নিজের জিনিস ফিরিয়ে নিয়ে চোরের মতো কয়েকবার চারদিকে চেয়ে শিশুর হাতে 10 টাকার একটা নোট গুঁজে দিয়ে সে পালিয়ে এলো। বাড়ি ফিরে ধুলো পায়ে সকলের আগে চারু পরীর হাতে পাথরের বাটিতে নির্মাল্য তুলে দিল। এক হাতে নয়, 2 হাতে ধর। ছেলের মা তুই, তোর তো সাহস কম নয় পরি। কপাল ঠেকি খেয়ে ফেল। 2টো ভাত যে দিদি। ভাত নয়, প্রসাদ, খা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পরীর নির্মাল্য পান দেখল। তারপর বাটিটা নিয়ে স্নানের ঘরে সাবান দিয়ে সোডা দিয়ে অনেকবার মাজল। নিজে 1 ঘন্টা ধরে স্নান করে এসে বেতের বাস্কেট থেকে দেবতার ফুল বের করে ভুবনের কপালে ছুঁয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ রে বাবা, তোকে সকলে ভালোবেসেছ তো? না, তোমার কাছে পালিয়ে যাচ্ছিলাম। কেসটা আমার জোরে আনলো কেন? হ্যাঁ,
আমার ঘরে বন্ধ করে রেখেছিল মা। চারু পরে ঝিকে জিজ্ঞেস করলো, কে রে পদ্ম, সকলের ভাবসাব কিরকম দেখলি বলতো? সকলেরই ভাবসাব মন্দ নয়, আবার ভালোও নয়, কিন্তু ওই দুইয়ের মাঝামাঝি। পরিদি তার ভাগ্নেকে ঠিক সময় মতো না হোক ডেকে খাইয়েছে, মার জন্য হাউমাউ করে কাঁদলে বোলানোর চেষ্টাও যে করেনি এমন নয়, তবে চোখে চোখে ওকে কেউ রাখেনি। কাল দুপুরবেলা ভুবন চুপি চুপি পালাচ্ছিল, আমি দেখতে পেয়ে কেষ্টকে দিয়ে ধরে এনেছি। গোলমাল শুনে বনমালী দাদা এসে তাকে কয়েক ঘন্টা ঘরে বন্ধ করে রেখেছিল। কি জানো তো দিদি, মার মতো কি কেউ করে? আমি যে চিরকাল বাঁচব না পদ্ম, তখন কি হবে? আচ্ছা, মারধর করেনি তো কেউ? না না, মারধর কেউ করেনি। ধরে আনার সময় কাল কেষ্ট বোধহয় ভুবনকে একটু মেরেছিল, কিন্তু পদ্ম সে কথা গোপন করে গেল। চারুর পুরো নাম চারু দর্শনা, পরীর পুরো নাম পরীরানী। এগুলো কেবল যে নাম তা নয়, মানানসই নাম। সারাদিন পরীকে চারু আজ বিশেষভাবে সুন্দরী দেখল, অপরূপ, অভিনব। পরী যতবার তার লাল করা ঠোঁট দুটো ফাঁক করে হাসল, ততবারই চারুর সর্বাঙ্গে একটা শিহরণ বয়ে গেল। অমন করে কি দেখছো দিদি? এত রূপ নিয়ে সংসারে থাকাটা কিছু না, চারিদিকে আগুন জ্বেলে দিত বই তো নয়। চারুর শরীরটা ভালো লাগছিল না, সে সকাল সকাল শুয়ে পড়ল। একটা আশঙ্কা সে মন থেকে কোনো মতেই দূর করতে পারছিল না যে আজ রাত্রেই যদি পরীর কলেরার লক্ষণ প্রকাশ পায়, ভুবনকে কোথাও সরানোর সময় পাওয়া যাবে না। তারকেশ্বরের সেই বউটার ভেদ বমির কথা স্মরণ করে চারুর গা ঘিন ঘিন করতে লাগলো। মনে হতে লাগলো একটা নোংরামির মধ্যে সে শুয়ে আছে, বিছানাটা অপবিত্র, অসুচি। সম্ভবত মনের ঘেন্নাতেই খানিক পরে চারুর বমি পেল, আর খানিক পরে সে প্রথমবার বমি করল। একবার বমি করেই তার মনে হলো সমস্ত শরীরের রস তার শুকিয়ে গেছে। দিদি, দিদি, এই আস্তে আস্তে আস্তে। ওপরে আর কলেরা হয়েছে, বনমালীকে ডাকছে কি? বনমালী উঠে এলো, ডাক্তারকে ফোন করা হলো। চারুদি, ডাক্তারকে খবর পাঠিয়েছি, চিন্তা করো না। ডাক্তার এলো 1 ঘন্টা পর। ইতিমধ্যে চারুর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। বিড়বিড় করে আপন মনে কি যে সে বকতে লাগলো, কেউ তার মানে বুঝল না। কি হবে? কে দেখবে ওকে? মানে বুঝুক আর না বুঝুক, বনমালী বার কতক তাকে শুনিয়ে দিল। চারুদি, চারুদি, ভুবনের জন্য কোনো ভয় নেই, ভয় নেই, ভুবনের ভার আমি নেব। তুমি শুনতে পারছো চারুদি? আমি 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 নেব, ভুবনের ভার আমি নেব। চারুদি, তুমি চিন্তা করো না। চারুদি। পরীর মনে হলো তারও কিছু বলা দরকার। ভুবনকে আমি চোখে চোখে রাখবো দিদি, চোখের আড়াল করব না, কখনো না। কিন্তু মরে গেলেও চারু কি এর একটা কথাও বিশ্বাস করে? 40টা বছর সংসারে বাস করে সে যে শিক্ষা পেয়েছে, শুধু মৃত্যু কেন, মৃত্যু যার বিধান তারও বোধহয় ক্ষমতা নেই সে শিক্ষা তাকে ভুলিয়ে দেয়। কদিন পরী খুব কাঁদল। দিদি আমি বড় ভালোবাসতো, আরে কি হয়ে গেল? সুস্থ মানুষটা গেছিল। সেই কথা বনমালীকে সে যে কতবার শোনালো তার ইয়ত্তা নেই। বনমালী সব ভয়ে তাকে এড়িয়ে চলতে লাগলো।
তখন পরী সভয়ে কান্নাও বন্ধ করল এবং সুরও বদলে ফেলল। একদিনে তরও সুখ কাকে বলে জানতে দেয়নি, তারপর ওই তো ছেলে গিয়েছে বলেই বেঁচেছে। শরীরটাও ভেঙে গিয়েছিল। হ্যাঁ, অম্বলের অসুখটা হবার পর থেকেই তো মরার দাখিল হয়েছিল, অথচ একটুও যত্ন হয়নি। তেমন মানুষই ছিল না দিদি, সকলের সেবাই করেছে প্রাণপণে, পরের জন্য খেটে খেটে নিজের প্রাণটা দিয়েছে। আর চোখে চেয়ে সে আবার বলল, বড় ঘা খেয়ে গেল। আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কি বলো? হলে না কেন? বাহ, আমি হলাম মেয়ে মানুষ, আমাদের কি অত হিসেব থাকে? তুমি ঘরে এলে আমার যাকে বলে বিশ্বব্রহ্মাণ্ড ভুল হয়ে যায়, সাবধানে থাকবো। তাই নাকি? চারুর মৃত্যুর পর বনমালী দিনে অথবা রাত্রে কখনো পরীর ঘরে আসেনি। দুর্ভাবনায় পরীর আর সীমা ছিল না। চুলে সেদিন সে অল্প একটু তেল দিল। এলো চুলে একটু স্নিগ্ধ রুক্ষতাই ভালো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবার পর বাটিতে পাতলা করে আলতা গুলে গালে লাগিয়ে সিল্কের রুমাল দিয়ে মুছে নিল। ছোট একটা পান সেজে মুখে নিয়ে একটু চিবিয়ে ফেলে দিল। তারপর বনমালীর বেড়াতে যাওয়ার সময় সামনে পড়ে একটু হাসল। তুমি শোনো, কাছে সরে এসো, কানে কানে বলি। একটা ফিডিং বোতল এনো, আমি মরুভূমি হয়ে গেছি, আনবে তো? আনবো। পদ্মর কাছে খোকা ভারী কাঁদছে পড়ি। পদ্ম ইচ্ছে করে ওকে কাঁদায়। পদ্মর কাছে না দিলেই হয়। আমাকে সেজে গুজে ফিটফাট থাকতে না বললেই হয়। বনমালী তার গালে একটা টোকা দিল। না সাজলেই তোকে ভালো দেখায় পড়ি। বনমালী চলে গেলে পরী ছুটে গিয়ে পদ্মঝির কাছ থেকে খোকাকে ছিনিয়ে নিল। তোকে না 500 বার বলেছি বাবুর ধারে কাছেও খোকাকে নিয়ে যাবি না। বাবু নিজে ডাকলে গো, বললে খোকাকে আনতো পদ্ম। আমি তো ভয়ে মরি দিদিমণি। মরণ? তোর ভয় আবার কিসে রে? তা যাই বলো, বাবুকে কিন্তু আমি বড্ড ডরাই বাবু। দেখলে বুকের ভেতর কেমন যেন একটা ঢিপ ঢিপ করতে থাকে দিদিমণি। এই এত দূর থেকে বাবুকে আমি গড় করি। আচ্ছা আচ্ছা, বেশ করিস। তারপর কি হলো বল? ভয়ে ভয়ে খোকাকে তো নিয়ে গেলাম। বাবু কোলে নিলে, আদর করলে, চুমু পর্যন্ত খেলে, তারপর বললে, বেশ ছেলেটা না রে পদ্ম? লজ্জায় মরি গো দিদিমণি। বনমালী ফিরে এলে পরী বলল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে বলো তো? তোমার হিংসে হয় না? না না, দুদিনের জন্য তো এসেছে, ওকে আবার হিংসে করবো কি? বরং তোর ছেলে বলেই ভালোবাসি। পরীর মুখ শুকিয়ে গেল। এ কি পরিণাম! সংক্ষিপ্ত ও সাংঘাতিক। আর সে কি প্রত্যহ মিথ্যে বলেছে? বনমালীর সেই উগ্র আবেগময় ভালোবাসা এর মধ্যে উবে গেল কি করে? আজন্ম দেখে এসেও আরশিতে নিজেকে তার প্রত্যহ নতুন মনে হয়। নিজের রূপ ও যৌবনের এক একটা অভিনব ভঙ্গিমা আজও সে প্রত্যহ আবিষ্কার করে। আর বনমালীর কাছে এর মধ্যেই পুরনো হয়ে গেল। মাথায় না তুলে বনমালী তাকে কোথায় নামিয়ে দিতে চায়? পরীর বুক দুরু দুরু করতে লাগলো। তার পাপের সমান অংশীদার তখনও চোখের আড়ালে চলে যায়নি। তাকিয়ে দেখে পরীর মনে হলো পদ্মঝি খুব মিথ্যে বলেনি। বনমালীকে সেও কম ভয় করে না। অবস্থাকে অতিক্রম করে যাওয়া বনমালীর চিরদিনের স্বভাব। জীবনের কোনো স্তরই একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া তাকে নিজস্ব করে রাখতে পারেনি। জীবনের বৈচিত্র্যগুলো বনমালী দ্রুত গতিতে সমগ্রভাবে আয়ত্ত করে নেয়। তার উপভোগ যেমন প্রখর তেমনি অধীর। স্থূল হোক সূক্ষ্ম হোক, জীবনের রসবস্তুকে সে তাড়াতাড়ি জীর্ণ করে শ্রান্ত হয়ে পড়ে।
তাকে জব্দ করেছিল চারু। চারু তার প্রথম বয়সের নেশা অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। যে বয়সে নারী দেহের সুলভতা সম্বন্ধে প্রথম জ্ঞান জন্মায়, নারী মনের দুর্লভতায় প্রথম হতাশা জাগে, চারুকে বনমালী সেই বয়সে দেহ মন দিয়ে চেয়েছিল। চারু রীতিমতো তাকে নিয়ে খেলা করত। ওষুধের ডোজের মতো আশা দিয়ে তার প্রেমকে বাঁচিয়ে রাখত এবং প্রাণপণে এই খেলার উন্মাদনা উপভোগ করত। বনমালীর এক গ্রাসে পেট ভরানোর প্রবৃত্তি ক্ষুধাতুর বন্য জন্তুর মতো চারুর দুর্ভেদ্য সাবধানতার পরিধিতে পাক খেয়ে মরত দিনের পর দিন, মাসের পর মাস। পরীর রূপ আছে, কিন্তু চারুর মতো প্রতিভা নেই। বনমালীর পাক খাওয়া মনকে সে একাভিমুখী করে রাখতে পারল না। তার নদীতে হাঁটু ডুবিয়ে বনমালী পার হয়ে গেল, সে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারল না। পরী তার ঘরে সযত্নে শয্যা রচনা করে রাখে, বালিশের নিচে জুঁই আর বেল ফুল রেখে দেয়। কিন্তু যার জন্য ফুলগুলো হাঁপিয়ে হাঁপিয়ে চাপা গন্ধ বিলোয়, সে আর আসে না। সোজাসুজি নিমন্ত্রণ করার সাহস পরীর নেই। জানালায় বসে সে শুধু কাঁদে। এখন প্রকৃত বর্ষাকাল। প্রতি রাত্রেই প্রায় বাদল নামে। গাঢ় ভেজা অন্ধকারে বিবরবাসিনী নাগকন্যার মতো পরী ফুলে ফুলে শুধু শ্বাস নেয়। খোকা কাঁদে, কেঁদে কেঁদে তার গলা ভেঙে আসে। শ্রান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ে। পরী সাড়া শব্দ দেয় না। খানিক পরে খোকার মুখের ওপর ঝুঁকে মন্ত্রোচ্চারণের মতো বলতে থাকে, শোধ নিস, তুই শোধ নিস, তাতেই হবে। ছাড়বি কেন? তুই শোধ নিস। তারপর অদম্য আক্রোশে খোকার দু কাঁধ ধরে সজোরে ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে, তুই কেন এসেছিলি? তুই কেন এসেছিলি হারামজাদা? তুই কেন এসেছিলি? গভীর রাত্রে দরজা খুলে সে বেরিয়ে চলে যায়। প্যাসেজের আলো নিভিয়ে অন্ধকারে এ বারান্দা ও বারান্দা ঘুরে বেড়ায়, ঘরে ঘরে উঁকি দেয়, বনমালীর ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকে। একদিন নৈশ ভ্রমণের সময় ভুবনের ঘরে উঁকি দিয়ে সে দেখতে পেল বিছানায় উপুড় হয়ে সে হাপুস নয়নে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সে খানিকক্ষণ উপভোগ করল। সে চিরদিনই দুঃখী। অন্যের দুঃখ দেখলে সে আনন্দ পায়। তারপর পা টিপে টিপে গিয়ে বনমালীকে সে ডেকে তুলল। ওঠো ওঠো, ভুবন কিরকম করছে দেখবে চলো। কে? কি ভুবন? কি কিরকম করছে? কাঁদছে আর ছটফট করছে। অন্ধকারে পরী বনমালীর গা ঘেঁষে এলো। প্যাসেজের আলো কে নিভিয়েছে? আমি। বনমালী সুইচ টিপে আলো জ্বালল। দেখো তো কি করলে, নিভে দাও। বনমালী তার আলো নেভানোর প্রয়োজনটা ঘুরেও দেখল না। ঘরে যাও বলে ভুবনের ঘরের দিকে সে এগিয়ে গেল। রোষে ক্ষোভে আত্মহারা পরী আলোকে লজ্জা দিয়ে আলোর নিচেই দাঁড়িয়ে রইল। বনমালীর পাশের ঘরখানা হেমলতার। তিনি দিনের বেলায় বিছানায় শুয়ে থাকেন বলে রাত্রে বিছানায় শুয়ে আর ঘুমন না, ঝিমন। বারান্দায় কথা শুনে তিনি বের হয়ে এলেন। কে রে? পরি নাকি? বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস পরি? এরপর ব্যাপারটা ঠাহর করলেন। মরণ তোমার, বেহায়া মেয়ে! পরী তখন যে কাজ করে বসল তার অর্থ ও উদ্দেশ্য পরিষ্কার।
চট করে বনমালীর ঘরে ঢুকে সে সজোরে দরজাটা বন্ধ করে দিল এবং স্তম্ভিতা হেমলতা নড়ার শক্তি ফিরে পাওয়ার আগেই বনমালীর একটা চাদর গায়ে জড়িয়ে তার পাশ কেটে ছুটে নিজের ঘরে চলে গেল। হেমলতা শূন্যকে সম্বোধন করে বললেন, এ কি কাণ্ড মা! হ্যাঁ, পরদিনটা কোনো রকমে চুপ করে থেকে তারপরের দিন হেমলতা ছেলেকে অনুরোধ করলেন, পরীকে এবার পাঠিয়ে দে বনমালী। দেব এখন থাক। পরীকে এখন সে অবহেলা করছে। অমন সুন্দর একটা পুতুলের আবোল তাবোল নাচ দেখতে তার ভারী মজা লাগছে। এই অবস্থাটা অতিক্রান্ত না হলে বনমালী তাকে কোথাও পাঠাবে না। হেমলতা অত জানেন না। তিনি আবার বললেন, না বাবা, পাঠিয়েই দে না। স্বামী না থাক, স্বামীর ঘর তো আছে, কেন পরের বোঝা ঘাড়ে করে আছিস? হ্যাঁ, দুটি খায় ও আবার বোঝা কি মা। হেমলতা আর কিছু বলতে সাহস পেলেন না। ডাইনির মায়া থেকে ছেলেকে কেমন করে উদ্ধার করবেন শুয়ে শুয়ে তাই ভাবতে লাগলেন। কবিরাজের মাথা গরম না করার উপদেশটা পর্যন্ত তার স্মরণ রইল না। দুদিন পরে আবার বললেন, যা রাগী মানুষ তুই, তোকে বলতে সাহস হয় না বাপু, কিন্তু চোখ মেলে এ তো আর দেখা যায় না বনমালী। কি হয়েছে রে? কি রাগের মাথায় কিছু করে বসবি না বল। না, আমার রাগ হয় না, বলো তুমি বলো। পরীর স্বভাব চরিত্র ভালো নয় বনমালী, মেয়ে মিটমিটে ডান। শ্রীধরের বাড়িটা আসে জানিস, ওই যে রোগা লম্বা কোঁকড়া চুল রে। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি। দুপুরবেলা সেদিন চোরের মতো পরীর ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চেয়ে নিচে নেমে গেল। কবে? পরশু। পরশু তো আমি তখন পরীর ঘরে ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল, বুঝলে। মানুষকে অত সন্দেহ করো না মা, পরী সেরকম নয়। পরী, আমি বলছি বিশ্বাস করছিস না? হেমলতার মাথা ঘুরতে লাগলো। তার মিথ্যের পাশে ছেলের মিথ্যে এসে দাঁড়ানো মাত্র মুখোশ গেল খুলে, গোপন সত্য প্রকাশ হয়ে গেল। লজ্জার আর কোনো সীমা রইল না। বনমালী চলে গেলে তিনি ভাবলেন, বাহাদুরি করতে যাওয়ার এই শাস্তি। চুপচাপ থাকলেই হতো। 38 বছরের লাখপতি ছেলের ভালো করতে যাওয়া কি আর আমার সাজে? এদিকে বনমালীর স্বাভাবিক সংযত নির্মমতায় পরী পাগল হয়ে উঠল। কেন এরকম হলো? বনমালীর অমন উদ্দাম কামনা তুবড়ির মতো জ্বলে উঠে এমন অকস্মাৎ কেমন করে নিভে গেল কিছুই সে বোঝে না। দিন রাত আগের অবস্থা ফিরিয়ে আনার উপায় চিন্তা করে, ভাবে অভিমান করে গম্ভীর হয়ে থাকবে, যেন কিছুই হয়নি এমনভাবে হেসে খেলে দিন কাটাবে। আর কারো দিকে কি একটু ঝুঁকবে? একদিন রাত দুপুরে ঘরে গিয়ে পাগলের মতো বুকে ঝাঁপিয়ে পড়বে, নাকি পায়ে ধরে যে দোষী করে থাক তার জন্য ক্ষমা চেয়ে নেবে? এর মধ্যে শেষ কল্পনা দুটোকে সে কার্যে পরিণত করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দিন দিন পরী শুকিয়ে যায়। ভুবনকে এখন বনমালী খুব ভালোবাসে, অন্তত তার ভাব দেখে তো তাই মনে হয়। কেষ্টকে সে অন্য কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছে, ভুবনকে সর্বদা চোখে চোখে রাখবে। খাওয়ার সময় বনমালী ভুবনকে কাছে খেতে বসায়, প্রায় তাকে সঙ্গে নিয়ে মোটর চেপে বেড়াতে যায়। অবসর সময় কাছে ডেকে তার সঙ্গে কথা বলে, তাকে নানান বিষয় শেখানোর চেষ্টা করে। তার বুদ্ধির জড়তা বিনষ্ট করবে এই তার ইচ্ছে। কাজের মতো একটা কাজ পেয়ে বনমালী ভারী সুখী। ওকে চারুদি বোকা করে রেখেছিল, আসলে বোকা নয়। আগে থাকতে তোমার হাতে পড়লে একদিনেও মানুষ হয়ে যেত। খোকাকেও তুমিই মানুষ করে দিও, যেন মানুষ করবে না তাই বলে দিচ্ছি।
বনমালীর প্রতি ভুবনের আনুগত্য অদ্ভুত। হেমলতার জ্বর হয়েছে, তিনি আর বাঁচার আশা করেন না, তাই প্রাণপণে ছেলের সেবা আদায় করে নিচ্ছেন। আপিসে কাজ আছে মা, যেতে হবে। আমায় চিতায় তুলে দিয়ে যাস বাবা। মা, শিওরে বসে বসে বিরক্ত হয়ে বনমালী বিকেলে বাগানে পায়চারি করতে যায়। এদিকে ভুবন বারবার হলঘরের বড় ঘড়িটার দিকে তাকাতে থাকে। একবার সে ভয়ানক চমকে ওঠে। এইমাত্র সে দেখে গেল 5:20 হয়েছে। এর মধ্যে 2:30 বাজতে চলল কেমন করে? ঘড়ির ডায়ালটা ভালো করে দেখার চেষ্টায় ভুবনের প্রকাণ্ড দেহটা বিহ্বল প্রশ্নের ভঙ্গিতে পেছন দিকে হেলে যায়। তারপর একসময় সে তার ভুল বুঝতে পারে। ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটার মধ্যে গোলমাল করে ফেলে যেন ভারী কৌতুক করেছে এমন ভাবে সে হেসে ফেলল। মুঠো তুলে ঘড়িটাকে শাসন করে বলল, ভেঙেই ফেলে দেবো পাজি কোথাকার। ঘড়িতে 6টা বাজতে আরম্ভ করা মাত্র সে বাগানে ছুটে যায়। মামা, মামা 6টা বেজে গেছে, মামা 6টা বেজে গেছে। তার কথা শেষ হওয়ার আগে না পরে হলঘরের ঘড়িটা যে নীরব হয় তা ঠিক বোঝা যায় না। বনমালীর এক প্রকার অভূতপূর্ব অনুভূতি হয়। 6টার সময় হেমলতাকে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু সময় মতো ডেকে দেবার কথা ওকে সে কিছুই বলেনি। যাকে বলেছিল সে হয়তো কার সঙ্গে গল্পে মেতেছে, কিন্তু অন্যকে দেওয়া তার সে আদেশ ভুবন ভোলেনি। কাঁটায় কাঁটায় অক্ষরে অক্ষরে আদেশ পালন করেছে। কেন করেছে? তাকে একটু খুশি করার জন্য, কোনো প্রত্যাশা করে নয়, কোনো মতলব হাসিল করার জন্য নয়। তাকে খুশি করার প্রেরণা মনের মধ্যে ছিল শুধুমাত্র এই জন্য। ভুবনকে সে যে ভালোবেসেছে সেটা তাই অকারণ নয়। ভুবনের প্রতি নিষ্কাম প্রেম ছাড়া আরও একটা গৌণ কারণ ছিল। চারুর জন্য পরী কেঁদেছে, কিন্তু তার কান্নায় বনমালী হয়েছে বিরক্ত। কিন্তু চারুর জন্য ভুবনের শোক একটিবার মাত্র দেখে বনমালীর মনে শোকের ছোঁয়া লেগেছে। আহত পশুর মতো ভুবন মাঝে মধ্যে মার জন্য ছটফট করে কাঁদে। বনমালীর শুষ্ক তৃণহীন জগতে এক পশলা বৃষ্টি হয়ে যায়। পরীর সামনেই একদিন সে ভুবনকে বলল, ভুবন শোন, একটা বাড়ি নিবি ভুবন? হ্যাঁ, বাড়ি? হ্যাঁ নেব মামা, নেব। আচ্ছা আচ্ছা, তোকে আমি একটা বাড়ি লিখে দেবো, কেমন? এ বাড়ি অবশ্য নয়, শ্যামবাজারের একটা ছোট বাড়ি সম্প্রতি এক প্রকার বিনামূল্যেই বনমালীর হাতে এসেছে। সেই বাড়িটাই দান করার কথা সে ভাবছিল। কিন্তু পরী তো তার মনের খবর রাখে না। সে ভাবল ভুবনকে বনমালী এই বাড়িটাই দিয়ে দেবে। একদিন মিথ্যে করে চারুকে সে যা বলেছিল তা পালন করবে। পরীর বুকের মধ্যে জ্বালা করতে লাগলো। খোকাকে অনেকক্ষণ বুকে চেপে রেখেও সে জ্বালা তার কমল না। সারা দিন তার মেজাজ রুক্ষ হয়ে রইল। বনমালীর আশ্রিতাদের মধ্যে সকলের চেয়ে নিরীহ খেন্তির মাকে এমন অপমানই সে করল যে গৃহপালিতা কুকুরের মতো অপমানে জ্ঞানহীনা সেই মানুষটা কেঁদে ফেলল। অপদার্থ ছোট লোক, তো লজ্জা করে না? তুই এই সমস্ত কাজ করবে? যা, বেরিয়ে জায়গা থেকে। অনেক সহ্য করেছি তোকে, আর করবো না। বেরো, বেরো এখান থেকে, দূর হ। তারপর পদ্মঝির সঙ্গে পরীর কলহ হয়ে গেল। বিকেলে বিনা অপরাধে কেষ্টকে সে তার পায়ের চটি ছুঁড়ে মারল এবং পঞ্চমী তিথিতে একাদশী করে গভীর রাত্রে উন্মত্তার মতো বনমালীর রুদ্ধ দরজার সামনে মাথা কপাল কুটে এসে ঘুমন্ত ছেলেটাকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তার ছোট্ট নরম গলাটা সজোরে টিপে ধরল।
গলা ছেড়ে দেবার পর কাশতে কাশতে খোকা বমি করে ফেলল। পরদিন দেখা গেল গলা তার লাল হয়ে আছে এবং কাঁদতে গিয়ে সে শব্দ বের করতে পারছে না। কি করে এমন হলো দিদিমণি? বাবুর কীর্তিরে পদ্ম। ও সেরে যাবে। আমি তো ভাবলাম পেলেক। ইঁদো বেড়ালটার হয়েছিল দেখোনি? দেখে তো আমি ঘেন্নায় মরি। গলা জুড়ে ওই ঘা পুজে রক্তে। কয়েকদিন পরে হেমলতার অসুখ হঠাৎ বেড়ে যাওয়ায় তাকে নিয়ে বনমালী বিশেষ ব্যস্ত আছে। দুপুরবেলা পরি চুপি চুপি ভুবনকে বলল, ভুবন, মার কাছে যাবি? হ্যাঁ যাবো যাবো। এক কাজ করতে হবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। যা, আমি যাচ্ছি, গাড়ি চাপিয়ে তোকে মার কাছে নিয়ে যাব। ভুবন তৎক্ষণাৎ জামা গায়ে দিল। মামাকে বলে যাই, মামাকে। তবে তুই গেলি, মামা তোকে যেতে দেবে ভেবেছিস? ছাই দেবে। ভুবন আর কথা বলল না, চটি পায়ে দিয়ে মার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কাউকে কিচ্ছু বলিস না কিন্তু, খবরদার। বলে নিয়ে যাব না। যা, রাস্তায় দাঁড়াগে। ভুবনের 1 মিনিট পরে খোকাকে কোলে নিয়ে খিড়কির দরজা দিয়ে বাড়ির পেছন দিকের গলিতে নেমে গিয়ে পরি দেখল ভুবন তার প্রতীক্ষায় চঞ্চল হয়ে আছে। হাত ধরে পরি তাকে হনহন করে টেনে নিয়ে চলল। বড় রাস্তায় গিয়ে ট্যাক্সি ধরে হাজির করল একেবারে হাওড়া স্টেশনে। দরাজ হাতে অনেকগুলো নোট কাউন্টারের ওপাশে চালান করে দিয়ে বোম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একখানা টিকিট কিনে গাড়ি ছাড়ার অল্প আগে পরি ভুবনকে বোম্বে মেলের একটা খালি ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিল। যা যা বলেছি মনে আছে ভুবন? কাল সন্ধেবেলা ঠিক 6টার সময় যেখানে গাড়ি থামবে সেইখানে নেমে যাবি। আমি ঘড়ি দেখতে জানি মাসি। পকেট থেকে 10 টাকা দামের ঘড়িটা বের করে দেখিয়ে বলল, দেখো মামা দিয়েছে। এটা কটা বেজেছে জানো? দাঁড়াও, 3টে বেজেছে। শোন, ঘড়ি দেখে কাল ঠিক 6টার সময় নেমে যাবি। গাড়ি না থামলেও লাফিয়ে নেমে যাবি। মার কাছে যাচ্ছিস কি না দেখিস, তোর কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা মাসি, আচ্ছা। রেলের লোক টিকিট দেখতে চাইলে দেখাবি। খিদে পেলে খাবার কিনে খাবি। টাকা ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ, ওই যে ওটা কিন্তু 5 টাকার নোট, জানিস তো? হ্যাঁ। ভাঙিয়ে কাল খাবার কিনিস। মাসি, মা স্টেশনে আসবে? আসবে। ভুবনের মুখ হাসিতে ভরে গেল। খোকাকে একবার দাও না মাসি, একটা চুমু খাই। একটা। পরি খোকাকে বুকের মধ্যে আঁকড়ে রাখল। না 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 না, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। এই তো ছেড়ে দিল। টাটা মাসি। গলির মুখে ট্যাক্সি ছেড়ে দিয়ে খিড়কির দরজা দিয়েই পরি বাড়ি ঢুকল। তাকে অভ্যর্থনা করল বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলি পরি? ভুবনের আমি কি জানি, বাড়িতে নেই। কেষ্ট, এইদিকে আয়। কেষ্ট ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। বাবু, তোকে ছাড়িয়ে দিলাম কেষ্ট। মাইনে যা জমেছে পাবি না। পালা, দাঁড়িয়ে থাকলে পুলিশে দেব। কেন বাবু? রাত দুপুরে তুই দোতলায় এসে দাঁড়িয়ে থাকিস বলে আমার 900 টাকা চুরি গেছে। ঝি চাকর, আশ্রিত ও আশ্রিতারা চারদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। পরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। ভুবন কোথায় গেছে? কেষ্ট পালিয়ে গেছে? কেষ্টর হয়ে জবাব দিল বনমালী। ও জানে না, তুই ঘরে যা পড়ি। দোতলায় যে ঘরখানায় সে এতদিন ছিল, বনমালী যে সে ঘরখানার কথা বলেনি, ঘরে ঢুকেই পরি তা টের পেল। তার সমস্ত জিনিস অদৃশ্য হয়েছে।
ধোয়া মোছা শূন্য ঘরের মাঝখানে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বনমালী এসে বলল, এখানে তোর থাকতে অসুবিধা হচ্ছিল বলে আমি নিচে তোকে একটা ঘর দিয়েছি পড়ি, খেন্তির পাশের ঘরখানা। নিচে ভাঁড়ারের পাশে এক সারিতে খানসাতে ঘর আছে। বনমালী যাদের খেতে দেয় ওটা তাদের কলোনি অথবা বস্তি। খেন্তির পাশের ঘরখানা ওই সারিতেই। পরীর মুখ পাংশু হয়ে গেল। ইতিমধ্যে শুধু সন্দেহের ওপর তার বিচার হয়ে শাস্তির ব্যবস্থা হয়ে গেছে, এটা সে হঠাৎ ধারণা করতে পারল না। এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, বনমালী অনায়াসে তাকে তাদের দলে নামিয়ে দিল। সারাদিন ধরে সে যে নিজের অনুপস্থিতির কৈফিয়ত রচনা করেছে সেটা একবার শোনারও দরকার মনে করল না। আমি কি করেছি? তোমার গা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করো। কিন্তু গা সে ছোঁবে কার? বনমালী এগিয়ে গেছে, বিদায় নিয়েছে। পরীকে নিচেই যেতে হলো। খেন্তি বলল, কি গো, ওপর থেকে তাড়িয়ে দিলে? বড় লোকের মর্জি দিদি, কি করবে বলো? কি যে বলো তা ঠিক নেই। তাড়িয়ে আবার কে দেবে? কেউ তাড়ায়নি, আমি যেচে এসেছি। ওপরে যেসব লেচ্ছাচার বিধবা মানুষ, আমার পোষালো না। ভাবলে অবাক লাগে বোন, এ বাড়ি তো একদিন তোমার নিজের দিদির ছিল। আজ যে রানী, কাল সে দাসী, হায় রে কপাল। ছোট্ট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকেই পরী কেঁদে ফেলল। খেন্তি পেছন পেছনে এসে বলল, কাঁদছো কেন? শুয়ে যাবে, শুয়ে যাবে বাবা, আসো আসো। সে পরীর বিছানাতে বসল। শোনো বলি, কলকাতার সে বাড়িতে আমি যখন কপালপুরি এলাম, তুমি যাও। আহা শোনোই না, আমি যখন কপালপুরি এলাম, বাড়ির রাজা আমাকে বললে, নিচেরটা স্যাঁতস্যাঁতে, তুই ওপরেই থাক, তোর মা সহ্য হয়ে গেছে, কিছু হবে না, তোর অসুখ করবে। আমি খেন্তির হঠাৎ খেয়াল হলো পরী সখী নয়, ওকে শুনিয়ে বুক হালকা হবে না। ব্যাপার বুঝে আমি রাজি হলাম না, নিচে মার কাছেই রইলাম। পরী শুয়ে পড়ল। আগাগোড়া চাদর মুড়ি দিয়ে বলল, আমার জ্বর আসছে, তুমি যাও ভাই। আচ্ছা। একদিন হেমলতা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ভুবনের কোনো খোঁজ করলি না তো? ও আপদ গেছে, যাক, তোমাকে ভাবতে হবে না। ঠিক সেই সময় মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল। দেখতে দেখতে সেটা সুন্দরবনের ওপর পৌঁছে গেল। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।